আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকা। প্রিয় কলিজার ভাই বোন, আশা করি আপনার সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা সবাই আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আমরা ক্লাসে ব্যাক করতে পেরেছি। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় কলিজা ভাই বোন আপনাদের কাছে, যারা আপনারা সাইফ স্যার হিসাবে তৈরি করেছেন, আপনাদের সাইফ স্যারকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিয়ে এত দূরে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, আপনারা জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি এবং মানুষের দেশ এবং জাতির জন্য সেবা করতে পারি এবং মানুষের উপকারে আসতে পারি। সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই এবং আপনাদের কাছে দোয়া চাই। প্রিয় কলিজার ভাই বোন, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী বাংলাদেশ বিষয়াবলী লেকচার নাম্বার 04 অর্থাৎ একেবারে 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো আছে, এই ঘটনাগুলো আমরা রিভিশন করবো ইনশাআল্লাহ। ক্লিয়ার? প্রিয় কলিজার ভাই বোন, আমি কিছু বিষয় স্কিপ করতে পারতাম, কিন্তু আপনাদের কাছে আমি স্কিপ করছি না। গত ক্লাসটা আমরা নিয়েছি, সেই ক্লাসটি আমি স্কিপ করতে পারতাম, কিন্তু স্কিপ করিনি একটা কারণে, যেহেতু আমাদের এইটা ছিল লেকচার, কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা বা ওই হিস্ট্রিটা আমাদের জানা দরকার। ওকে, প্রিয় কলিজার ভাই বোন, আজকে আমাদের ক্লাসটাই শুরু হয়েছে হলো আপনার 9:30টায়। অর্থাৎ আমি একটা জার্নিতে ছিলাম, একটা কাজে ছিলাম, সেই কাজ থেকে ফিরতে একটু লেট হয়েছে। এই জন্য আমি আপনাদের কাছে নোটিশও করেছিলাম। ঠিক আছে? আচ্ছা, ঝগড়া কিসের? কোথায় ঝগড়া ভাই? ঝগড়া কিসের হয়েছে হলো আপনার 9:30টায়। অর্থাৎ আমি একটা জার্নি। এখন ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে? সব কিছু স্যার ক্লিয়ার স্যার, সব বিষয়ে। প্রিয় কলিজার ভাই বোন, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আর এবং আপনাদের সবার সালাম নিচ্ছি এবং আদাব নিচ্ছি। আদাব এবং হচ্ছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় কলিজার ভাই বোন, এই যে 1757 সালটা, জাস্ট একটা জিনিস খেয়াল করবেন, এই যে 1757 সালটা এটা কেন বিখ্যাত? এই 1757 সালের জাস্ট খেয়াল করেন, 1757 সালের 23শে জুন 1757 সালের 23শে জুন একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ, এই পলাশির যুদ্ধটা হয়েছিল 1757 সালের 23শে জুন। তাহলে এই যে পলাশি দিবস, জাস্ট খেয়াল করেন, পলাশি দিবস, এই পলাশি দিবস হচ্ছে 23 জুন। কত তারিখে? 23 জুন। এই পলাশির যুদ্ধটা দুইটা পক্ষের মধ্যে হয়েছিল। একটা হচ্ছে বাংলার নবাব সিরাজ, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজ উদ্দৌলা। আর এক পাশে ছিলেন হচ্ছে লর্ড ক্লাইভ। কে ছিলেন? লর্ড ক্লাইভ ছিলেন। প্রিয় কলিজার ভাই বোন, লর্ড ক্লাইভ। এই যুদ্ধে নবাব সিরাজ উদ্দৌলা পরাজিত, আর এরপরে লর্ড ক্লাইভ জয়লাভ করেন। অর্থাৎ জয়লাভ করেন মানে হচ্ছে কোম্পানি, যেটাকে আমরা বলছি ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়লাভ করে। ওকে, আচ্ছা ঠিক আছে। না ভাই, ক্লাস স্টার্ট করার আব্দুল কাদির, ক্লাস স্টার্ট করার আগে পিডিএফ দেওয়া যাবে না, আপনাকে আগে পড়াইতে হবে, তারপরে পিডিএফ। ক্লিয়ার? তাহলে পলাশি দিবস, প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা আমি যতটুকু আপনাদেরকে পড়াচ্ছি নোট করে দিচ্ছি, এটা একটু সুন্দর করে নোট করে রাখবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। এটা হলো শুধুমাত্র প্রিলিমিনারি না, রিটেন ভাইবা সবগুলোর জন্য কাজে লাগবে। তাহলে পলাশির যুদ্ধ 23শে জুন। এটা ছিল একটা, পলাশির যুদ্ধটা হয়েছিল একটা আমবাগানে। কি বাগান? আমবাগানে। এই যুদ্ধটা পরাজিত হয় নবাব সিরাজের। মূল কারণ হচ্ছে মীর জাফর আলী খান, অর্থাৎ মীর জাফর আলী খানের বিশ্বাসঘাতকতা। তাহলে বিশ্বাসঘাতকতা বোঝা যাচ্ছে, বিশ্বাসঘাতকতা যেখানে থাকে সেখানে জয়লাভ করা যায় না। কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারও একজন বিশ্বাসঘাতক। কিভাবে? আপনারা আমাকে কথা দিয়েছেন যে স্যার চাকরি নেওয়া পর্যন্ত, প্রাইমারি চাকরি নেওয়া পর্যন্ত আপনাদের সাথে থাকবো, কিন্তু দেখেন ক্লাসে অনুপস্থিত, অনেকে কিন্তু ক্লাসে নাই। ঠিক আছে ভাই, ক্লাসে স্যার থাকতে হবে,
ক্লাসে উপস্থিত থাকতে হবে। আপনার গ্রামের রাস্তার কাজ কবে থেকে শুরু হবে এটা নিয়ে আপনি অনেক পরিশ্রম করেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন গ্রামবাসীর জন্য কাজ করতে পারি। এবং নবাব সিরাজ, ঠিক আছে, আম বাগান, তাহলে আম বাগান, ওকে। তাহলে বাংলাদেশের জাতীয় বৃক্ষ কি? বাংলাদেশের জাতীয় গাছ, বাংলাদেশের জাতীয় গাছ কি বলেন তো ভাই? জাতীয় গাছ হচ্ছে আম গাছ। আম গাছ কেন? এই আম বাগানে স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল, ক্লিয়ার। এবং পরবর্তীতে 1971 সালের 10ই এপ্রিল, 1971 সালের 10ই এপ্রিল মেহেরপুরের মুজিবনগরে কি হয়েছিল? মুজিবনগর, অর্থাৎ যেটাকে আমরা বলছি মেহেরপুর জেলায়, মেহেরপুর জেলা, ক্লিয়ার, মেহেরপুর জেলা। এবং সেখানে একটা অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। অস্থায়ী সরকার অর্থাৎ অস্থায়ী সরকার। এই অস্থায়ী সরকার গঠিত হওয়ার মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এই সরকারের মাধ্যমে। এবং এই যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার উদিত হয়। অর্থাৎ যে আম বাগান, এখানেও ছিল একটা আম বাগান, কি ছিল? আম গাছ, আম বাগান ছিল, ক্লিয়ার। তার মানে হচ্ছে বাংলাদেশের বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্য ডুবে গিয়েছিল আম বাগানে, আর বাংলাদেশের স্বাধীনতার সূর্য আবার উদিত হয়েছে আম বাগানে। এই জন্য বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আম, ক্লিয়ার। এই জন্য বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? এই জন্য ভাই বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে আম, ওকে। লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আম গাছ, জি স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওকে। তার মানে হচ্ছে আমের গুরুত্ব আছে কিনা? আমের গুরুত্ব আছে। প্রিয় কলিজার ভাই বোন, একটা প্রশ্ন জাস্ট লিখবেন হচ্ছে পলাশী দিবস, পলাশী দিবস। প্রিয় কলিজার ভাই বোন, নোট দেয়া হবে, সমস্যা নেই, মেল আছে কি নাই সেটা পরে দেখে নেবেন। পলাশী দিবস কত তারিখ? এটা হচ্ছে 23শে জুন, তারপরে হচ্ছে 26শে জুন, এরপরে হচ্ছে 5ই জুন, ঠিক আছে, এরপরে হচ্ছে 20শে জুন, 20 জুন। পলাশী দিবস কত তারিখে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। পলাশী দিবস। হিমেল হাসান সনেট জয়েন বলেছেন, স্যার আপনি সরকার আকবর আলী কলেজে ছিলেন, আমার পাশে এলাকায়, আমি জানতাম না ভাই, আমি চলে আসছি ওখান থেকে। আমবাগান আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ, ওকে। পলাশী, এই পলাশী জায়গাটা জাস্ট প্রিয় কলেজের ভাই বোন একটা জিনিস নেবেন, যে পলাশী জায়গাটা, এই পলাশী জায়গাটা ভাগীরথী নদীর তীরে অবস্থিত। কি নদী ভাই? প্রিয় কলেজের ভাই বোন, ভাগীরথী, ডিয়ার স্টুডেন্টস, ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এই পলাশী জায়গাটা ভাগীরথী নদীর তীরে। কোন নদীর তীরে? ভাগীরথী, ক্লিয়ার। তাহলে ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই পলাশী নদীর তীরে অবস্থিত। সেই যুদ্ধে বাংলা বিহার স্বাধীনতার সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়ে গিয়েছিল। এবং সেই স্বাধীনতা পরবর্তীতে আবার 1971 সালে 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে আবার বাংলাদেশ স্বাধীনতার সূর্য উদিত হয়, ক্লিয়ার। তাহলে ভাগীরথী নদী। এবার আসেন প্রিয় কলিজার ভাই বোন, 1764 সাল কেন বিখ্যাত? ওকে, এই 1764 সালে 1764 সাল কেন বিখ্যাত? এবার চলে আসবেন, আপনারা যে কাজটি করবেন সেটি হলো, এই 1764 সালে আর একটা যুদ্ধ হয়েছিল, যেটার নাম হচ্ছে বক্সারের যুদ্ধ। কিসের যুদ্ধ ভাই? বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধ 1764 সালের এই যুদ্ধটা শুরু হয়েছিল, এবং এইখানে ছিলেন মীর কাসিম আলী। মীর কাসিম আলী ছিলেন এখানে। মীর কাসিম আলী কে ছিলেন? মীর কাসিম আলী। এবং মীর কাসিম আলী আর কারা ছিলেন? মীর কাসিম আলী ছিলেন, তারপরে হচ্ছে দিল্লির সম্রাট ছিলেন, দিল্লির সম্রাট ছিলেন। আর কে ছিলেন? আর ছিলেন হচ্ছে ফকির সন্ন্যাসী, ফকির সন্ন্যাসীরা ছিলেন। কি ছিলেন ভাই? ফকির সন্ন্যাসীরা ছিলেন। তাহলে হচ্ছে এই বক্সারের যুদ্ধে এই তিনটা পক্ষ, আর একটা পক্ষের নাম কি? আর এক পক্ষের নাম হচ্ছে কোম্পানি। ক্লিয়ার। তার মানে হচ্ছে পলাশীর যুদ্ধে জয়লাভ করার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে গোপন চুক্তি করেছিল মীর জাফরের সাথে, মীর জাফর সেই চুক্তি ভঙ্গ করেছেন এবং তাদের যে আর্থিক সহযোগিতা দিতে চেয়েছিলেন সেটি ব্যর্থ হয়েছেন। এবং পরবর্তীতে মীর জাফর আলী খানের আপন জামাতা মীর কাসিম আলীকে তারা ক্ষমতায় বসায়। কিন্তু মীর কাসিম আলী একজন স্বাধীন চেতা মানুষ ছিলেন, যে কারণে কোম্পানিকে যে সুবিধাগুলো দেওয়া হতো তিনি মীর কাসিম আলী এটা বন্ধ করে দেন। ফলে কি হয়? মীর কাসিম আলীর সাথে
ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুদ্ধ হয় এবং সেখানে মীর কাসিম আলীর সাথে ছিলেন দিল্লির সম্রাট এবং একই সাথে ছিলেন ফকির এবং সন্ন্যাসী ছিলেন। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই ফকিরদের নেতা ছিল মজনু শাহ। ফকিরদের নেতা কে ছিলেন? মজনু শাহ ছিলেন ফকিরদের নেতা। এই ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। আর সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। ক্লিয়ার? এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ অবলম্বনে একটা উপন্যাস আছে, এই উপন্যাসটার নাম হচ্ছে দেবী চৌধুরানী উপন্যাস। এই দেবী চৌধুরানী উপন্যাসটা এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা বিখ্যাত উপন্যাস। ঠিক আছে, দেবী চৌধুরানী উপন্যাস। ক্লিয়ার? ওকে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এইখানে জাস্ট এই যে জায়গাটায় আমরা পাচ্ছি, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। জাস্ট দেখবেন 1764 সালে বক্সারের যুদ্ধ, মীর কাসিম আলী, দিল্লির সম্রাট, ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তাহলে ফকির সন্ন্যাসী বিদ্রোহটা হয়েছিল এই সময়ে। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহটা হয়েছিল 1760 থেকে শুরু করে 1800 সালের মধ্যে। এই সময়ের মধ্যে ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল। এই ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ আর সন্ন্যাসীদের নেতা ছিল ভবানী পাঠক। ক্লিয়ার? ঠিক এই সময়ে মীর কাসিম আলী কাদের সাহায্য নিয়েছিলেন? মীর কাসিম আলী ফকির সন্ন্যাসীদের সাহায্য নিয়েছিলেন এই যুদ্ধে, বক্সারের যুদ্ধে। ঠিক আছে, তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এখানে একটা কোশ্চেন হলো, মজনু শাহ অর্থাৎ ফকিরদের নেতা, ফকির নেতা কে ছিলেন? ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ, এরপরে হচ্ছে ভবানী পাঠক, এরপরে হচ্ছে মজনু শাহ, ভবানী পাঠক, এরপরে হচ্ছে ওয়ালিদ শেখ, এরকম। ঠিক আছে, আব্দুল শুকুর মাহমুদ। ঠিক আছে, আমি আপনাদের যে ক্লাসটা নেই এটা হচ্ছে একটা জ্ঞানমূলক ক্লাস, অর্থাৎ আমি আপনাদেরকে অনেকগুলো ইনফরমেশন দিচ্ছি, জাস্ট ওইখান থেকে একটা প্রশ্ন ক্রিয়েট করছি, যাতে কি হচ্ছে যে আপনাদের পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। কেমন? ওকে, ফকিরদের নেতা ছিলেন মজনু শাহ। ওকে, এবার চলে আসেন প্রিয় কলিজার ভাই বোন, 1760 1765 সালে আমরা এটা লিখবো হচ্ছে 1765। 1765 সাল। 1765 সালের 12ই আগস্ট একটা চুক্তি হয়। চুক্তি হয়। এই চুক্তিটার নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। এই চুক্তিটা দুইটা পক্ষের মধ্যে হয়, একটা হচ্ছে কোম্পানি আর একটা হচ্ছে বাংলার নবাব, আরেকটা পক্ষ হচ্ছে দিল্লির সম্রাট। এই চুক্তির মাধ্যমে জাস্ট খেয়াল করবেন প্রিয় কলিজার ভাই বোন, তাহলে লিখেন এলাহাবাদের চুক্তি, কোম্পানি বাংলার নবাবকে বার্ষিক 56 লক্ষ টাকা দেয়া হয় এবং এই দিল্লির সম্রাটকে বার্ষিক 23 লক্ষ টাকা দেয়া হয়। কত লক্ষ টাকা? 23 লক্ষ টাকা। তাহলে এই যে 56 লক্ষ টাকা 23 লক্ষ টাকার বিনিময়ে কোম্পানি লাভ করে দিওয়ানি হায় দিওয়ানি। এই দিওয়ানি মানে রাজস্ব। দিওয়ানি মানে কি? দিওয়ানি মানে রাজস্ব, অর্থাৎ কোম্পানি রাজস্ব ক্ষমতা লাভ করে। অর্থাৎ কোন চুক্তির মাধ্যমে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন চুক্তির মাধ্যমে রাজস্ব ক্ষমতা লাভ করে? অর্থাৎ দিওয়ানি লাভ করে
দিওয়ানি লাভ করে হচ্ছে ব্রিটিশরা, আর এরা লাভ করে ফৌজদারি। তাহলে ফৌজদারি ক্ষমতা লাভ করে বাংলার নবাব, দিল্লির সম্রাট। তাহলে এক পাশে দিওয়ানি আর এক পাশে ফৌজদারি, এইটাকে বলে দ্বৈত শাসন। এটাকে কি বলে? এইটাকে বলে দ্বৈত শাসন। অর্থাৎ দ্বৈত শাসন নীতিটা হচ্ছে দুই ধরনের শাসন, দেওয়ানি লাভ করে কোম্পানি, ফৌজদারি লাভ করে বাংলার নবাব এবং দিল্লির সম্রাট। ক্লিয়ার? তাহলে দিওয়ানি মানে রাজস্ব, ক্ষমতা চলে যায় কার হাতে? কোম্পানির হাতে। একটা কথা আছে না যে কোম্পানি বলতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানিকে আমরা বুঝি না যে কোন কোম্পানি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং সংসার সুখী হয় রমণীর গুণে, এই কথাটা ভুল। এটা হবে সংসার সুখী হয় মোটা ইনকামে। ইনকাম যদি মোটা হয় তাহলেই কেবল সংসারটা সুখী হয়। অর্থাৎ ব্রিটিশদের সংসার সুখী হয়েছে কি দিয়ে? রাজস্ব দিয়ে। আর এদিক দিয়ে 56 লক্ষ টাকা আর মাত্র 30 লক্ষ টাকার বিনিময়ে দিল্লির সম্রাট এবং বাংলার নবাব তারা এই ক্ষমতা লাভ করে। ফলে কি হয়? চলে যায়। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, তাহলে কোন চুক্তির মাধ্যমে, জাস্ট খেয়াল করেন, কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা দিওয়ানি লাভ করে? দিওয়ানি লাভ করে। দিওয়ানি লাভ কোন চুক্তির মাধ্যমে ব্রিটিশরা দিওয়ানি লাভ করে? তাহলে এলাহাবাদ চুক্তির মাধ্যমে। এরপরে হচ্ছে গোপন চুক্তি। তারপরে হচ্ছে কি বাংলা চুক্তি, ঠিক আছে, যেটাকে আমরা বলছি বেঙ্গল চুক্তি। কোন চুক্তির মাধ্যমে? স্যার আবার উল্লাপাড়াতে আসেন, সলপের ঘোলের খাবার দাওয়াত রইল। ইনশাআল্লাহ ভাই চলে আসবো ইনশাআল্লাহ, সমস্যা নাই। এলাহাবাদ চুক্তি, গোপন চুক্তি, এলাহাবাদ চুক্তি। অর্থাৎ এলাহাবাদ চুক্তিটাই মূলত হচ্ছে প্রিয় কলিজার ভাই বোন এই হচ্ছে ঘটনা। ওকে, এরপরে আমরা আরও আগাই। এরপরে দেখেন 1770 সালে, 1770 সালটা 1770, আর বাংলা সালটা হচ্ছে বাংলা সাল হচ্ছে 1176 সাল। ইংরেজি 1770, এটা হচ্ছে ইংরেজি সাল, আর বাংলা সালটা হচ্ছে 1176 সালে। কি ঘটেছিল? একটা দুর্ভিক্ষ ঘটেছিল। দুর্ভিক্ষ, এটাকে বলা হয় 76-এর মনন্তর। 76-এর মনন্তর। কিসের মনন্তর? 76-এর মনন্তর। অর্থাৎ 76-এর মনন্তর ইংরেজি 1770 এবং বাংলা 1176 সালে সংগঠিত হয়েছিল। এটা ছিল একটা ভয়াবহ দুর্ভিক্ষ। কারণ ব্রিটিশরা যখন দিওয়ানি লাভ করে তখন তারা এদেশের জমিদারদের উপরে যে কর চাপায় এবং তারা মালপত্র স্টক করে, ফলে দুর্ভিক্ষ দেখা দেয়। ক্লিয়ার? কোম্পানি পায় দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পায় ক্ষমতাহীন দায়িত্ব। ক্লিয়ার? হ্যাঁ, গুড। এলাহাবাদের চুক্তি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেট প্রবলেম হচ্ছে 1176 সালে। তাহলে প্রিয় কলিজা ভাই বোন, এখন প্রশ্ন আসে, দেখেন প্রশ্ন হচ্ছে 76-এর মনন্তর বাংলা, জাস্ট বাংলা কত সালে হয়েছিল? বাংলা কত সালে? আপনি 1 লক্ষ টাকা দিয়ে ক্লাসটি পাবেন না। আপনারা তো 410 টাকার কোর্সে ক্লাস করছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিব যে আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে আপনি এই টাইপের ক্লাস পাবেন না, ঠিক আছে? তাহলে 76-এর মনন্তর বাংলা কত সালে হয়েছিল? এইটা 1170 সালে নাকি 1176 সালে নাকি 1175 সালে? কি হয়েছিল? এটা কি হবে? এটা বলেন। বাংলা 1176, ঠিক আছে প্রিয় কলিজা ভাই বোন, 1176, 1770 সালে। আচ্ছা, এবার একটা জিনিস লেখেন যে দ্বৈত শাসন, যেটা দ্বৈত শাসন, এই দ্বৈত শাসনটা চালু হয় কত সালে? চালু হয় কত সালে? 1765 সালে। চালু করেন কে? চালু করেন লর্ড ক্লাইভ চালু করেছেন। এই দ্বৈত শাসন বাতিল করেন কে? বাতিল করেন হচ্ছে লর্ড হেস্টিংস বাতিল করে দেন। ক্লিয়ার? বাতিল করেন লর্ড হেস্টিংস, এবং বাতিল করেন কত সালে? 1772 সালে। তাহলে এই দুইটা তারিখ, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই দুইটা জিনিস কি খুবই ইম্পর্টেন্ট।
তাহলে জাস্ট খেয়াল করে মনে রাখবেন, দ্বৈত শাসন এটা চালু করেছেন 1765 সালে চালু হয়েছে, লর্ড ক্লাইভ চালু করেছেন, আর বাতিল করেন হচ্ছে লর্ড হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস, এবং সেটি হলো 1772 সালে। ক্লিয়ার? ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই ক্লাসটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এরপরে চলে আসেন লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস, প্রিয় কলিজার ভাই বোন, এই লর্ড কর্নওয়ালিস তিনি 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন। চিরস্থায়ী বন্দোবস্ত চালু। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। এবং 1793 সালে এবং তিনি একটা আইন চালু করেছিলেন, যেটাকে আমরা বলি সূর্যাস্ত আইন। কি আইন? সূর্যাস্ত আইন। তাহলে এই 1793 সালে তিনি যে চিরস্থায়ী বন্দোবস্ত, অর্থাৎ জমির মালিকানা স্থায়ীভাবে জমিদারকে দিয়ে এই একটা কর আরোপ করেছিলেন, সেই করটা যাতে তারা সূর্য ডোবার আগেই দিয়ে দেয়, এই জন্য একটা আইন করেছিলেন। এটার নাম হচ্ছে সূর্যাস্ত আইন। ক্লিয়ার? তাহলে সূর্যাস্ত আইন কে চালু করেছিলেন? তাহলে কোশ্চেনটা হলো, সূর্যাস্ত আইন কে চালু করেন? সূর্যাস্ত আইন কে চালু করেন? ক নাম্বার হচ্ছে লর্ড কর্নওয়ালিস, তারপর লর্ড ক্লাইভ, এরপর হচ্ছে লর্ড হেস্টিংস। কে হবে? সূর্যাস্ত আইন কে চালু করেন? সূর্যাস্ত আইন কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। তিনি সূর্যাস্ত আইন, এই সূর্যাস্ত আইনের আরেকটা নাম হচ্ছে কালা আইন। কি আইন? এটার আরেকটা নাম হলো কালা আইন। সূর্যাস্ত আইনের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে কালা। কি আইন? কালা আইন। কালা আইন। কি আইন? কালা আইন। সূর্যাস্ত আইনের আরেকটা নাম হচ্ছে কালা আইন। ঠিক আছে? কালা আইন। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা এরপরে দেখেন লর্ড বেন্টিং। জাস্ট খেয়াল করেন, লর্ড বেন্টিং কি আসবে পরীক্ষায়, আমি আপনাদেরকে ইতিহাস সাজাই দিচ্ছি। লর্ড বেন্টিং, এই লর্ড বেন্টিং তিনি কি করেছিলেন? তিনি হিন্দুদের একটা যে সতীদাহ প্রথা ছিল, এই সতীদাহ প্রথা বাতিল করেন। বাতিল করেন কত সালে? সালটা হচ্ছে 1829 সালে তিনি সতীদাহ প্রথা বাতিল করেন, এবং এর বিরুদ্ধে লিখেছিলেন কে? অর্থাৎ কলম যুদ্ধ, সতীদাহ প্রথা বাতিলের জন্য কলম যুদ্ধ করেন কে? করেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। অর্থাৎ হিন্দু স্বামী মারা গেলে সেই স্বামীর সাথে জীবন্ত চিতায় পুড়ে ফেলা হতো তার স্ত্রীকে। ক্লিয়ার? এখন কলম যুদ্ধ, এই জন্য এই রাজা রামমোহন রায়কে কি বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ। ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয়। ভারতের প্রথম আধুনিক পুরুষ বলা হয় কাকে? রাজা রামমোহন রায়কে। ঠিক আছে? কালা আইন প্রথম জানলাম। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কালা আইন। ঠিক আছে? কালা আইন, লর্ড বেন্টিং। এটা সতীদাহ প্রথা 1829 সাল, এবং কলম যুদ্ধ করেন ভারতের প্রথম আধুনিক পুরুষকে। ঠিক আছে? তাহলে এখন যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম আধুনিক পুরুষকে, ভারতের প্রথম আধুনিক পুরুষকে, এই ভারতের প্রথম আধুনিক পুরুষকে বিদ্যাসাগর, এরপর হচ্ছে রবীন্দ্রনাথ, এরপরে হচ্ছে রাজা রামমোহন রায়। ভারতের প্রথম আধুনিক পুরুষকে রাজা রামমোহন রায়। ক্লিয়ার? আধুনিক পুরুষ, এই যে ভারতের প্রথম আধুনিক পুরুষ, এই উপাধি কে দিয়েছেন? এই উপাধিটা কে দিয়েছেন? এই উপাধিটা দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই উপাধি কে দিয়েছে? এই উপাধি দেন কে? এই উপাধি দেন রবীন্দ্রনাথ ঠাকুর এই উপাধিটা দেন।
ওকে প্রিয় কলেজের ভাই বোন, আমি আপনাদেরকে গোছাই দিচ্ছি ইতিহাসটা একেবারে স্টেপ বাই স্টেপ। আপনাদের সবার ক্লাসটি কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের ইতিহাসটা গোছাই দিচ্ছি, যে যতটুকু দরকার আপনার প্রাইমারির জন্য ততটুকুই আমি আপনাদেরকে একদম ফোকাসিং পয়েন্টে দিচ্ছি, যাতে আপনাদের জন্য সুবিধা হয় প্রিয় কলেজের ভাই বোন। এবার আসেন হচ্ছে লর্ড 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 ডালহৌসি ডালহৌসি লর্ড ডালহৌসি সরি লর্ড ডালহৌসি ক্লিয়ার। লর্ড ডালহৌসি প্রিয় কলিজার ভাই বোন, লর্ড ডালহৌসি 1800 লর্ড ডালহৌসি 1800 লর্ড ডালহৌসি 1856 সালে একটা এনফিল্ড নামে একটা কার্তুজ চালু করেছিলেন। কার্তুজ এটা হচ্ছে বন্দুকের একটা টোটার একটা খোসা। এই কার্তুজটা 1856 সালে এটার নাম ছিল এনফিল্ড। রয়্যাল এনফিল্ড না কিন্তু রয়্যাল এনফিল্ড না, হ্যাঁ, রয়্যাল এনফিল্ড নট, অর্থাৎ রয়্যাল এনফিল্ড না, এটার নাম ছিল একটা এনফিল্ড। ক্লিয়ার প্রিয় কলিজা ভাই বোন, এই যে এনফিল্ডটা ধারণা করা হচ্ছে যে এই এনফিল্ডটা তৈরি করা হয়েছে শূকর আর হচ্ছে গরুর চর্বি দিয়ে। গরুর চর্বি দেখেন, ব্রিটিশদের সবসময় ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ ব্রিটিশরা শাসন করার ক্ষেত্রে যেটা পলিসি নিত সেটার নাম হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ক্লিয়ার, ডিভাইড মানে ভাগ করো আর রুল মানে শাসন করো। ক্লিয়ার, এই অনুযায়ী শূকর হচ্ছে মুসলমানদের জন্য হারাম আর গরুর চর্বি হিন্দুদের জন্য নাজায়েজ। ফলে হিন্দু মুসলমানদের মধ্যে যে একটা ফাটল তৈরি করার জন্য, সেনাবাহিনীদের মধ্যে একটা ফাটল তৈরি করার জন্য তারা কৌশলে এই কাজটা করেছিল এনফিল্ড। এর বিপরীতে কি হয়, লর্ড ডালহৌসি তিনি ভারতে প্রথম রেল লাইন চালু করেন। রেল লাইন চালু করেন 1800 কত সালে? 1853 সালে। তাহলে ভারতের প্রথম ইতিহাসে রেল লাইন স্থাপন হয়, রেল যোগাযোগ 1853 সালে লর্ড ডালহৌসি। ওকে, 1853 সালে লর্ড ডালহৌসি। ভাই ওকে, জাস্ট লেখেন এটা লেখা হয়েছে কিনা। এর ফলে কি হয়, 1857 সালের 29শে মার্চ, 1857 সালের 29 মার্চ, 1857 সালে 29শে মার্চ ব্যারাকপুরে সেনা ছাউনি থেকে একটা বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহের নাম হচ্ছে সিপাহী বিদ্রোহ। সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ শুরু করেন কে? এটা শুরু করেন মঙ্গল পাণ্ডে। কি নাম? মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে নামে একজন সৈন্য সদস্য তিনি শুরু করেন। আর এটা ঢাকার নেতা ছিলেন রজব আলী। ক্লিয়ার। সিপাহী বিদ্রোহের নেতা, অন্যান্য নেতা যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন, এক নম্বর হচ্ছে লক্ষ্মীবাই ছিলেন, 2 নম্বর ঝাঁসি রানী লক্ষ্মীবাই, আরেকজনের নাম ছিল তাতিয়া টোপি। ক্লিয়ার, তাতিয়া টোপি, লক্ষ্মীবাই, এই 2 জন নেতা। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, এই যে আমরা 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরের সেনাছাউনি থেকে একটা বিদ্রোহ শুরু হয়, এটার নাম ছিল সিপাহী বিদ্রোহ। এটা কেন চালু হয়েছিল? এনফিল্ডের কারণে। এনফিল্ড 2 জন নেতা, একজন লক্ষ্মীবাই আর একজন হচ্ছে তাতিয়া টোপি। আর শুরু করেছেন ঢাকায় রজব আলী, এবং রংপুরে যে দায়িত্ব ছিলেন, রংপুরের নেতা ছিলেন ওয়ালিদাদ।
ওয়ালিদাত মোহাম্মদ ছিলেন রংপুরের নেতা। ক্লিয়ার? এত পড়া প্রশ্ন কোথা থেকে করবে? তাহলে প্রিয় কলিজার ভাই বোন, আমি আপনাদেরকে যে ক্লাসটা দিচ্ছি, আমি বলি এই ক্লাসটা এমনভাবে দিচ্ছি যাতে আপনাদের নোট করতে সুবিধা হয়। অর্থাৎ এই নোটটা রাখলেই আপনার ইতিহাস একদম পানি হয়ে যাবে। কেমন? ইতিহাস কি হয়ে যাবে? একদম পানি হয়ে যাবে। ওকে, তাহলে আসেন প্রিয় কলিজার ভাই বোন, এই যে ঢাকার যে একটা পার্ক আছে, এটার নাম হচ্ছে ভিক্টোরিয়া পার্ক। ভিক্টোরিয়া পার্ক। এই ভিক্টোরিয়া পার্কের বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। বাহাদুর শাহ পার্ক। ক্লিয়ার? এটা হলো বর্তমান নাম। ভিক্টোরিয়া পার্ক কেন ছিল? কারণ এই পার্কে, ভিক্টোরিয়া পার্ক থেকেই 1858 সালে, কত সালে? 1858 সালে ভারতের ক্ষমতা রানী ভিক্টোরিয়া গ্রহণ করে। রানী ভিক্টোরিয়া, অর্থাৎ রানী ভিক্টোরিয়া ভারতের শাসন ক্ষমতা সরাসরি গ্রহণ করে। ক্লিয়ার? তাহলে সিপাহী বিদ্রোহের ফলাফলটা হচ্ছে, ভাই রবীন্দ্রনাথ ঠাকুর পরে দিয়েছেন। ক্লিয়ার? পরে দিয়েছেন। 1800 রবীন্দ্রনাথ ঠাকুর থেকে পরে উপাধি দিয়েছেন, পরে উপাধি দিতে পারে না। ওকে প্রিয় কলেজের ভাই বোন, তাতিয়া টপি, থ্যাংক ইউ সো মাচ। ভিক্টোরিয়া পার্ক, এই ভিক্টোরিয়া পার্ক, এই বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ ছিলেন মুঘল সম্রাট, শেষ মুঘল সম্রাট। শেষ মুঘল সম্রাট ছিলেন। এই শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে তারা এই বাহাদুর শাহ পার্কের মধ্যে ঝুলিয়ে হত্যা করেছিল। ওকে, এই জন্য এটা নামকরণ করা হয়েছে বাহাদুর শাহ পার্ক। এইটা হলো পুরান ঢাকায় অবস্থিত। পুরান ঢাকা অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জবির একদম গেটেই অবস্থিত। ক্লিয়ার? ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে যদি পরীক্ষা আসে প্রিয় কলিজার ভাই বোন, ভিক্টোরিয়া পার্ক কোন ঘটনার সাক্ষী? ভিক্টোরিয়া পার্ক কোন ঘটনার সাক্ষী? পলাশির যুদ্ধ, নাকি বক্সারের যুদ্ধ, নাকি সিপাহী বিপ্লব? ওকে প্রিয় কলেজের ভাই বোন, আমি আপনাদেরকে যে বই আপনারা নিয়েছেন, আমি আপনাদের যে ক্লাস দিচ্ছি, একটা মিক্স করে পড়েন, একদম আপনার কাছে পড়াটা একদম ইতিহাসটা একদম মানে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, অ্যান্টিবায়োটিক কোর্সের সাজেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপরে চলে আসেন, আমরা একটা সাল নিব, একটা হলো 1905, সরি এইটা সাল নিব হচ্ছে 1985 সালে। এটা 1985 না, সরি, এটা হবে 1885। 1885 সালে ভারতে অল ইন্ডিয়ান কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, যেটা জাতীয় কংগ্রেস, তাহলে 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এটার প্রতিষ্ঠাতা হচ্ছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভাই গণিত ক্লাস হবে সামনের মাস থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, নেক্সট মাস অর্থাৎ নভেম্বর থেকে আমাদের গণিত ক্লাস শুরু হবে। অ্যালান অক্টোভিয়ান হিউম। ওকে, অ্যালান অক্টোভিয়ান হিউম
লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, যদি পরীক্ষায় আসে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়, তাহলে এটা হচ্ছে 1985 সালে, 1885 সালে, এরপরে হচ্ছে 1855 সালে, এরপরে 1920 সালে। জাতীয় কংগ্রেস। দেখেন আমার পড়ার স্টাইলটা কি ভালো লাগতেছে ভাই? একটু বলেন। আমি যে আপনাদেরকে পড়াচ্ছি, পড়া কি ভালো লাগতেছে? কন্টিনিউ করব? ক্লিয়ার ক্লাস কি কন্টিনিউ করব? আপনাদের কি ভালো লাগতেছে? ইতিহাস কি বোরিং লাগে? ইতিহাস কি বোরিং লাগতেছে? একটু কমেন্ট করে জানাবেন। ক্লাস কি ভালো লাগতেছে? একটু কমেন্ট করে জানান প্লিজ। এরপরে চলে আসেন প্রিয় ভাইরা 1905, এই সালটাতে একটু ফোকাস দিব আমরা। 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। দুইটা বাংলা প্রদেশটাকে, এটা মূলত বাংলা প্রদেশ ছিল, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা প্রদেশের নাম করা হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ, আরেকটা প্রদেশের নাম করা হয় পশ্চিমবঙ্গ। প্রদেশ কয়টা হয়? দুইটা। তারিখটা কত? 1905 সালের 16ই অক্টোবর 1905। এটা কে করেছেন? এটা করেছেন লর্ড কার্জন। কে করেছেন এটা? লর্ড কার্জন করেছেন। প্রিয় কলেজের ভাই বোন, লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেছে, তাহলে আমার কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। তাহলে দেখেন 1905 সালে এই যে বঙ্গভঙ্গ হয়েছিল, 1905 সালের বঙ্গভঙ্গ 1905 সালের 16ই অক্টোবর করেছিলেন কে? লর্ড কার্জন। কয়টা প্রদেশ করা হয়েছিল? পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ একটা, পশ্চিমবঙ্গ একটা প্রদেশ। তাহলে পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী, এটা রাজধানী করা হয় ঢাকা, ওকে। আর পশ্চিমবঙ্গের রাজধানী করা হয় কলকাতা। ফলে এটার প্রতিক্রিয়া দুই ধরনের হয়। হিন্দুরা তারা এটার বিপরীত অবস্থান নেয়, মুসলমানরা এটার পক্ষে নেয়। এটার ফলাফলটা কি হয়েছিল? ফলাফলটা হচ্ছে এই না স্যার, ইতিহাস অনেক মজা, থ্যাংক ইউ, ভালো লাগছে স্যার, নতুনভাবে জানতে পারছি। হ্যাঁ, এটা কি লেখা হয়েছে কিনা? তাহলে এটা কি লেখা হয়েছে? এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই ফলাফলটা কি হয়েছিল? এই ফলাফলটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। দুই ধরনের প্রতিক্রিয়া, একটা হলো হিন্দু প্রতিক্রিয়া আর একটা হলো মুসলমান প্রতিক্রিয়া। একটা কি প্রতিক্রিয়া? মুসলিম প্রতিক্রিয়া। একটা হলো হিন্দু আর একটা হচ্ছে মুসলিম প্রতিক্রিয়া। হিন্দু প্রতিক্রিয়া আর মুসলিম প্রতিক্রিয়াটা কি? মুসলিম প্রতিক্রিয়াটা হলো 1906 সালে মুসলিম লীগ গঠিত হয়। কি লীগ? মুসলিম লীগ গঠিত হয়। এটা হলো মুসলমানরা খুশি হয়। এরপরে হিন্দুদের মধ্যে কি হয়? হিন্দুদের মধ্যে আমার সোনার বাংলা, অর্থাৎ আমার সোনার বাংলা, এই আমার সোনার বাংলা গান রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কি নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটা মূলত একটা কাব্য। এটা ছিল মূলত কি? একটা কাব্য। এই যে কাব্য, এই কাব্যের নাম ছিল গীত বিতান কাব্য। কি বিতান কাব্য? গীত বিতান। তাহলে মুসলিম লীগটা আমরা একটু বাদ দিয়ে দিলাম, কেমন? এটা আমরা জানি সবাই। তাহলে এই যে গীত বিতান কাব্য, এই গীত বিতান কাব্যের একটা খণ্ড ছিল, এই খণ্ডের নাম ছিল স্বরবিতান। এই স্বরবিতান খণ্ডের 25 লাইনের কবিতা, 25 লাইন। এই 25 লাইনের মধ্যে জাতীয় সঙ্গীত হচ্ছে 10 লাইন। কত লাইন? 10 লাইন জাতীয় সঙ্গীত। এই 10 লাইনের মধ্যে বাজানো হয় কত লাইন? বাজানো হয় 4 লাইন। কত লাইন? 4 লাইন বাজানো হয়।
ওকে, এই জাতীয় সঙ্গীতের আসল সুরকারকে? এই জাতীয় সঙ্গীতের আসল সুরকার তার নাম হচ্ছে গগন হরকরা। গগন হরকরা। ওকে, গগন হরকরা, স্বরবিতান। থ্যাংক ইউ। 25 লাইন, তার মধ্যে 4 লাইন 10 লাইন গীত বিতান, স্বরবিতান। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এখন যদি প্রশ্ন হয় যে প্রিয় কলিজার ভাই বোন, জাতীয় সঙ্গীত আসল সুরকার, জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? রবীন্দ্রনাথ, গগন হরকরা, নাকি হচ্ছে লালন শাহ? জাতীয় সঙ্গীতের আসল সুরকার কে? গগন হরকরা। ক্লিয়ার? গগন হরকরা। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই সময়ে একটা স্বদেশী আন্দোলন শুরু হয়। স্বদেশী আন্দোলন। এই সময় দুইজন ব্যক্তি, একজনের নাম হচ্ছে ক্ষুদিরাম। এই ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয়। ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় 1908 সালের 11ই আগস্ট। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। কত সালে? 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরাম। এই ক্ষুদিরামকে ফাঁসির উপরে একটা গান রচনা করা হয়েছে, এটার নাম হচ্ছে একবার বিদায় দে মা। বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্লিয়ার? এই গানের সুরকার কে? এই গানের সুরকার হচ্ছে কলকাতার বিখ্যাত গায়ক পীতাম্বর দাস। পীতাম্বর দাস। পীতাম্বর দাস, একবার বিদায় দে মা, ঘুরে আসি। ক্লিয়ার? ওকে প্রিয় কলিজার ভাই বোন, আমি কোথায় পাবো তারে? হ্যাঁ, গগন হরকরা, আমি স্বদেশী আন্দোলন। থ্যাংক ইউ সো মাচ। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরামকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। এরপরে চলে আসেন প্রিয় কলিজার ভাই বোন, বঙ্গভঙ্গ রদ, অথবা এটাকে আমরা বলি বাতিল। বাতিল। ওকে, বাতিল। তাহলে বঙ্গভঙ্গ বাতিল করেন কে? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করে দেন এবং 1912 সালে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয়। ওকে প্রিয় কলিজার ভাই বোন, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। পীতাম্বর দাস, একবার বিদায় দেওয়া, ঘুরে আসি। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। বঙ্গভঙ্গ রদ বাতিল, তাহলে বঙ্গভঙ্গ বাতিল করা হয় কত সালে? 1911 সালে বঙ্গভঙ্গ বাতিল করা হয়। তাহলে প্রিয় কলিজার ভাই বোন, কোশ্চেন যদি হয় যে বঙ্গভঙ্গ বাতিল করেন কে? বাতিল করেন কে? কে বঙ্গভঙ্গ বাতিল করেন? তাহলে লর্ড কার্জন, এরপর হচ্ছে লর্ড হার্ডিঞ্জ। কে বাতিল করেন বঙ্গভঙ্গ? ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে আসেন 1909 সালে একটা আইন হয়, এটার নাম হচ্ছে মরলি মিন্টো আইন।
মরলি মিন্টো আইন। তাহলে মরলি মিন্টো আইনটা পাশ হয় কত সালে? 1909 সালে। ক্লিয়ার? 1916 সালে একটা চুক্তি হয়, এই চুক্তিটার নাম হচ্ছে লখনৌ চুক্তি। লখনৌ চুক্তি। ক্লিয়ার? এরপরে দেখেন 1919 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলন হয়। অসহযোগ আন্দোলন, এইটার নেতা ছিলেন মহাত্মা গান্ধী। কি নাম? মহাত্মা গান্ধী ছিলেন এইটার নেতা। অসহযোগ আন্দোলনের নেতা কে ছিলেন? মহাত্মা গান্ধী নেতা ছিলেন। ক্লিয়ার? এরপরে চলে আসেন 1919 থেকে 1922 সালে আরেকটা আন্দোলন হয়, এটার নাম হচ্ছে খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন। ক্লিয়ার? খিলাফত আন্দোলন, হ্যাঁ, খিলাফত আন্দোলন। 1922 সালে 1922 একটা দল গঠিত হয়, একটা দল গঠন হয়। এই দলটার নাম হচ্ছে স্বরাজ দল। কি দল? স্বরাজ দল। এইটার নেতা ছিলেন, স্বরাজ দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস। ক্লিয়ার? চিত্তরঞ্জন দাস, স্বরাজ দল। ওকে, চিত্তরঞ্জন দাস। এরপরে আসেন 1923 সালে একটা চুক্তি হয়, এটার নাম ছিল বেঙ্গল প্যাক্ট। কি নাম? বেঙ্গল প্যাক্ট চুক্তি। তাহলে এই যে বেঙ্গল প্যাক্ট চুক্তিটা হয় কত সালে? 1923 সালে। আর স্বরাজ দল গঠিত হয় কত সালে? 1922 সালে। স্বরাজ দলের নেতা ছিলেন চিত্তরঞ্জন দাস। ঠিক আছে? ওকে প্রিয় কলেজের ভাই বোন, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। তাহলে কোশ্চেন হলো, বেঙ্গল প্যাক্ট চুক্তি, বেঙ্গল প্যাক্ট কত সালে স্বাক্ষরিত? কত সালে স্বাক্ষরিত হয়? বেঙ্গল প্যাক্ট চুক্তিটা কত সালে স্বাক্ষরিত হয়? তাহলে 1919 সালে, 1920 সালে, এরপরে 1922 সালে, এরপরে 1923 সালে। এবং আজকের এই যে ক্লাসের মাধ্যমে ইতিহাস একদম পানি হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইতিহাস কি হয়ে যাবে? ইতিহাস হয়ে যাবে একদম পানি। ভাই আমি আপনাদের যে স্পিডে এবং যে এনার্জি নিয়ে আপনাদের ক্লাসটা নিচ্ছি, আমি আমার লাইফে এরকম এনার্জি দিয়ে ইতিহাস ক্লাস নেই। ওকে, আমি আমার লাইফে কখনো এত ইফোর্ট দিয়ে আমি ইতিহাস ক্লাস নেই নাই। ওকে, 1923 সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1923 সালে। থ্যাংক ইউ সো মাচ। 1923। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, এরপর আসেন 1937 সালে ভারতের প্রথম নির্বাচন, 1935 সালে ভারত শাসন আইন পাশ হয়। ভারত শাসন আইন পাশ। ওকে, এবং সেই আইন অনুযায়ী 1937 সালে ভারতের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের প্রথম নির্বাচন কত সালে হয়? 1937 সালে। এরপরে চলে আসেন 1939 সালে দ্বিজাতি তত্ত্ব নামে একটা তত্ত্ব দেয়। দ্বিজাতি তত্ত্ব। এই দ্বিজাতি তত্ত্ব কে প্রদান করেন? মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্ব প্রদান করেন। ওকে, আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো লাগছে ইতিহাসের ক্লাসটা। হিস্ট্রি মনে থাকে, মনে রাখতে পারি না। মনে রাখতে হবে ভাই, হ্যাঁ, কষ্ট করতে হবে। দ্বিজাতি তত্ত্ব, এবং সেই দ্বিজাতি তত্ত্ব ভিত্তি করে 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপিত হয়। লাহোর প্রস্তাব। তাহলে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব
তাহলে লাওয়ার প্রস্তাব উত্থাপন করেন কে? এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক। ওকে প্রিয় কলেজের ভাই বোন, 1942 সালে 1942 একটা আন্দোলন হয়, এটাও বিসিএস পরীক্ষায় আসছিল। এটার নাম হচ্ছে ভারত ছাড় আন্দোলন। ভারত ছাড় আন্দোলন। এই আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। ওকে ওকে প্রিয় কলেজের ভাই বোন, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমি আপনাদের কমেন্ট দেখতেছি, যে আপনাদের কমেন্ট দেখতেছি, আপনাদের কারো কোনো সমস্যা আছে কিনা। ওকে, এই যে আপনাদের কমেন্ট, আপনাদেরকে একটু কমেন্ট দেখাই, যে আপনাদের কমেন্ট। ওকে, মোহাম্মদ আলী জিন্না একজন লিখছে, স্যার আপনি একজন কম্পিউটার। থ্যাংক ইউ ভাই, জীবনে অনেক পড়াশোনা করতে হচ্ছে আমাকে। ওকে, এরপরে চলে আসেন 1947 18ই জুলাই। 18ই জুলাই 1947 সালে 18ই জুলাই দুইটা রাষ্ট্র গঠিত হয়। একটা হলো পাকিস্তান। পাকিস্তান 1947 সালে 18ই জুলাই একটা আইন পাশ হয়। আইনটার নাম হচ্ছে, এই আইনটার নাম হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে দুইটা দেশ সৃষ্টি হয়। একটা হলো পাকিস্তান, লেঙ্গে পাকিস্তান, আর একটা বন্দে মাতারাম ভারত, আর একটা হচ্ছে ভারত। তাহলে পাকিস্তান রাষ্ট্র 1947 সালের 14ই আগস্ট, 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়, এবং 1947 সালের 15ই আগস্ট ভারত রাষ্ট্র গঠিত হয়। ঠিক আছে, দেশভাগ। প্রিয় কলিজার ভাই বোন, 1947 সালে 18ই জুলাই 1947 18ই জুলাই একটা আইন পাশ হয়, এটার নাম হচ্ছে ভারতীয় স্বাধীনতা আইন। সেই আইন অনুযায়ী 1947 সালের বাংলার ক্ষেত্রে কি বলা হয়েছিল? বাংলা, আমাদের যে বাংলা প্রদেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা, এই ক্ষেত্রে বলা হয়েছিল যে বাংলা প্রদেশ চাইলে পাকিস্তান অথবা ভারতের সাথে যোগদান করতে পারবে, অথবা স্বাধীন হয়ে যেতে পারবে। কিন্তু আমরা চেষ্টা করেছি অখণ্ড বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, কিন্তু সেটি সম্ভব হয়নি। আমরা আবারও চলে যাই পাকিস্তানের অধীনে। সেখানে দীর্ঘ 23 বছর আমরা আবার শোষিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত হয়ে অবশেষে 1971 সালে 1971 26শে মার্চ বাংলাদেশের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়। প্রিয় কলেজের ভাই বোন, এই ছিল ইতিহাস। আপনারা যারা পারি নাই, আবার ক্লাসটা দেখে নেবেন। এই যে এই ক্লাসটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস, এবং এই ক্লাসটা এত গুরুত্বপূর্ণ, এত কিছু বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করেছি, মানে আমার মাথার ভিতরে যা ছিল প্রত্যেকটাই আপনাদেরকে দিয়ে দিয়েছি। ক্লিয়ার? প্রিয় কলেজের ভাই বোন, আশা করছি আপনারা এই ক্লাসটির ব্যাপারে একটু দিবেন। ওকে, একটা রিভিউ দিবেন। আপনাদের রিভিউটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে প্রিয় কলেজের ভাই বোন, আজকের ক্লাসটা এই পর্যন্ত। যারা বই নেননি, বই আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা বই অর্ডার করেননি, যারা এক সেট বই নিতে চান, যারা এক সেট বই অর্ডার এখনও করেননি, যারা পাননি, বই আমাদের অলরেডি অ্যাভেলেবল হয়েছে। 01785 26 15 74 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে বই দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জাস্ট এখানে লিখবেন যে সাইফ স্যার এক সেট বই নিতে চাই, নিতে চাই। এতদিন আমাদের বই অ্যাভেলেবল ছিল না, আলহামদুলিল্লাহ এখন বই অ্যাভেলেবল আছে। ওকে প্রিয় কলেজের ভাই বোন, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসটার উপরে একটা রিভিউ চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে সাইফ স্যারের সাথে অন্য আরো একটি ক্লাসে। সাইফ স্যার প্রস্তুত? আপনি প্রস্তুত তো? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড নাইট।